এই নূপুর, এতক্ষণে তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এসেছে। লন্ডন পৌঁছেই তুমি নতুন সিম কার্ড কিনে নেবে আর তারপরেই আমাকে ফোন করবে। মিস্টার রজত বর্মা, ওয়্যার ইজ মাই সিস্টার? আমি কি তোর বোনের চাকর নাকি? লন্ডনে আছে না ও? লন্ডনে ফোন কর। এই লোকটা একটা ফ্রড। নিয়ে যাও ওকে। রজতের বাড়ি তল্লাশি করে এই দুটো ডেথ সার্টিফিকেট ওর ঘর থেকে পাওয়া গেছে। নূপুর কোথায়? তোর প্যারেন্টস এর মৃত্যু কি করে হলো? ওই দিন কেউ আমার প্যারেন্টস এর ডেথ সার্টিফিকেটটা দেখে ফেলেছিল। কিভাবে এক্সপোজ করি আমি তোমাকে? কিভাবে তুমি তোমার মৃত মা বাবাকে বাঁচিয়ে রেখেছো? কিভাবে তুমি সবাইকে বলেছো যে তুমি ইউকেতে সেটেল? কিভাবে বোকা বানিয়েছো সবাইকে? যদি তুই নূপুরকে খুনি করে থাকিস তাহলে লাশটাও নিশ্চয়ই কোথাও লুকিয়েছিস। নূপুর মার্বেলের পিছনে আছে। এমন কোনো মানে নেই যে বাইরে থেকে সুন্দর হলেই সেটা ভিতর থেকে খারাপ হবে না, কিংবা যেটা বাইরে থেকে কুৎসিত লাগে তার ভিতরে কিছুই ভালো থাকতে পারে না। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বস্তুর রং হয়, জীবনের নয়। আরে প্লিজ ওপেন দ্য গেট। ওপেন দ্য গেট, এটা খুলুন না। ওপেন দ্য গেট। আমাদের আমাদের ভেতরে কিছু ঢুকতে দিবেন? জানার আছে। এক কিছু সেকেন্ড, প্রশ্ন আছে। আমাদের খুলে দিন Open the গেটটা। gate. স্যার আমরা ভেতরে ঢুকতে চাই। প্লিজ। কি করে নিয়ে যাবেন আপনি দাদা? পকেটে করে। একটা অটো ডেকে দাও দাদা। অটো। শোনো, এটা নিচ থেকেও কাটো। কি করছে ওরা? হ্যাঁ জানি না, কি করছে এটা? কি জানি না। আমাদের নুপুর দেয়ালের ভেতরে। এখন অবধি কিচ্ছু জানা যায়নি বাবা। আমরা জানতে পেরেছি যে এই বাড়িতে একটি খুন হয়েছে আর পুলিশ একটি মেল লাশ খুঁজছে। বাড়ির মালিক রজত বর্মা, যাকে হত্যাকারী বলা হচ্ছে, সে পুলিশ আমরা হেফাজতে। আশেপাশের লোকজনের সঙ্গে কথা বললাম, কিন্তু কেউ কিচ্ছু জানে না যে ভেতরে কি চলছে। বাড়ির মালিক রজত বর্মার ব্যাপারে কেউ কিচ্ছু জানে না। পুলিশ সূত্রের অনুসারে রজত বর্মা বিকৃত মস্তিষ্কের হতে পারে। স্যার, আপনার ঠিক কিরকম চাই বলুন? আমার কাছে অনেক রকম ডিজাইন আছে। আমি আমার আনারকলিকে দেওয়ালে গাঁথতে চাই। কি? আপনি বেস্ট কোয়ালিটির মার্বেল দেখান। এটা কি? হ্যাঁ,
নুপুরের বডি কোথায়? স্যার এটাই তো নুপুর সাহা ফ্রম রাঁচি। কি বাজে বকছিস? এটা বল, নুপুরের বডি কোথায়? কোনো গন্ধ পাচ্ছেন আপনি? না তো, পাবেনও না। 5 স্টার প্যাকিং করেছিলাম আমি, আর সিমেন্টও একদম ফার্স্ট ক্লাস লাগিয়েছি। কেস ক্লোজ করে দাও স্যার, বাড়ি গিয়ে আরাম করো। জয় হিন্দ। স্যার, শেপ দেখে মনে হচ্ছে বডি। স্যার এই লোকটা একদম পাগল মনে হচ্ছে স্যার। সরে যান, আপনারা সরে যান। Excuse me. করবেন না, এই স্যার, জায়গাটা ফাঁকা স্যার, করে দিন। স্যার, সরে যান, সরে যান। রজত পিছনে বাবু, যান, রজত এদিকে বাবু, আসছেন কেন ওনাকে? সরে যান, সরে যান, সরে সরে যান। যান, আপনার সাথে সরে কি যান, সমস্যা ছিল না? সরে যান, সমস্যা ছিল, সরে প্রশ্নের যান। উত্তর দিন। আমাদের বসুন, প্রশ্নের বসে কি উত্তর হয়েছিল? দিন। স্যার, আমাদের স্যার, প্রশ্নের স্যার, উত্তর প্রশ্নের উত্তরটা দিন। কেন মারলেন? প্লিজ, আমাদের ডিস্টার্ব করবেন কি না। হয়েছিল আপনার প্লিজ, সাথে? প্লিজ, আমাদের কথা। নুপুরদি, আমি আমার নুপুরদি, আমি আমার দিদিকে দেখতে চাই স্যার। আমি আমার দিদিকে দেখতে চাই। আমি মারতে পারছি না। আমি বিশ্বাস করতে পারছি না, আমার মেয়েকে মেরে ফেলেছে। দেখি সরে যান। ইনি কে আপনি আমাদের বলুন স্যার। সরে যান আপনারা, সরে যান প্লিজ। ম্যাডাম, আপনি কি এটা বলতে পারবেন যে এই বডিটা নুপুরেরই? দেখুন, এই ব্যাপারে কিছু বলা টু আর্লি হবে। টু আর্লি? স্যার, আপনি কি বলছেন এসব? দেখুন এখন কিছু বলতে পারবো না। যখন আমরা জানতে পারবো পুরো ব্যাপারটা কি, তখন আমরা প্রেসকে ডেকে সব বলবো। এখন কিছু তো বলুন ম্যাডাম। আপনারা ওয়েট করুন প্লিজ, ওয়েট করুন আর যেতে দিন, যেতে দিন প্লিজ। প্রণব বাবু, গৌতম, এখনো পর্যন্ত আমরা শিওর নই। তাহলে এই বডিটা কার? আমি এই মুহূর্তে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না যে এটা বডি। প্লিজ ম্যাম। আমাকে খুলে বলুন সব। ম্যাডাম, আমাদের খুলে বলুন আপনি। এটা কি? দেখুন প্রণব বাবু, রজত বলছে যে ওর নুপুরকে মেরে ফেলেছে, তারপরে বডির উপর সিমেন্ট ঢেলেছে, কিন্তু ওর কোনো কথাই আমরা সঠিক বলে মানছি না। প্রণব বাবু, ছেলেটা মানসিক রোগী, আমরা ওর মনটা পড়বার চেষ্টা করছি। আশা করছি খুব তাড়াতাড়ি সত্যি বলবে, খুব তাড়াতাড়ি। রজত আবার পাগলামো শুরু করেছে, আবার ব্ল্যাক কফি চাইছে। আধারের প্রতি এর একটা অবসেশন আছে। অনেক কমপ্লেক্স আছে ছেলেটার ভেতরে, নিজের লুকস নিয়ে, পার্সোনালিটি নিয়ে। আমায় জিজ্ঞেস করেছিল কোন ফেয়ারনেস ক্রিম ব্যবহার করি। নর্মাল কোনো অ্যাঙ্গেল থেকেই মনে হয় না। এটা ভেবেই অবাক লাগছে ওর অ্যাবনর্মালিটি কেউ নোটিস করেনি কেন। ওর বাপ মায়ের ব্যাপারে তাড়াতাড়ি খোঁজ করতে হবে। 2014 রজত যাকে বিকানিরের বাড়ি বিক্রি করে, আদিত্যবাবু কাল এখানে পৌঁছচ্ছেন। ভিসা অফিসে আরেকবার চেক করো তো যে রজতের বাপ মা আদৌ স্কটল্যান্ডে সেটেল কিনা। রাইট স্যার। রজতের মাসি কণিকা চৌধুরীর সঙ্গেও আর একটু কথা বলা দরকার। স্যার, এই রজত আমাদের সেটাই বলতে চায় যেটা ও জানাতে চায়, কিন্তু আমাদের সেই ব্যাপারটা জানতে হবে যেটা সত্যি। বডি গলে সিমেন্টের সাথে মিশে গেছে, সেটাকে আলাদা করা খুব একটা সহজ কাজ ছিল না, কিন্তু ফাইনালি হয়ে গেছে। আর এটা ক্লিয়ার যে এই বডিটা একজন মহিলার, কিন্তু আমাদের ডিএনএ স্যাম্পল টেস্ট করতে হবে যাতে আমরা কনফার্ম করতে পারি যে এই স্কেলিটন
নূপুর সাহার কি না? আমি নূপুরের প্যারেন্টসকে ইনফর্ম করে দিচ্ছি ডিএনএ টেস্টের জন্য। ম্যাডাম ম্যাডাম আমি আমার নুপুর দিকে দেখতে চাই। কি দেখবে গৌতম? সিমেন্টের ভেতরে শুধু কঙ্কাল রয়েছে। তাহলে তাহলে কি করে জানা যাবে যে ও আমার মেয়ে নূপুর? প্রথমে কঙ্কালটাকে পরিষ্কার করে তার ডিএনএ স্যাম্পল নেওয়া হবে, তারপর আপনাকে হসপিটালে দেখে আপনার ডিএনএ স্যাম্পলের সাথে ম্যাচ করা হবে, তখনই কনফার্ম হওয়া যাবে। মানে মানে আপনার কাছে এই মুহূর্তে কোনো প্রমাণ নেই যে এটা আমার নুপুর দি? নূপুর এত মাস ধরে নিখোঁজ রয়েছে। রজতের বাড়ি থেকেও স্যুটকেস, জামা কাপড়, ডকুমেন্টস পাওয়া গেছে। রজত নিজে বলেছে যে ও নূপুরকে খুন করেছে আর এটাই নূপুরের বডি। এই সময় আমরা রজতের এই স্টেটমেন্টটাকেই মেনে চলছি। বাকি সত্যিটা আমাদের ইনভেস্টিগেশন করার পরেই জানা যাবে। আমি অপেক্ষা করছি রজত। আবার কি? তুমি তো নূপুরকে খুঁজছিলে। আমি নূপুরকে যত্ন করে রেখেছিলাম, বলে দিয়েছি। পেয়েছো তো নূপুরকে? তুই ওকে মার্ডার করলি কেন? কারণটা বলে দিলে এই নূপুর বেঁচে উঠবে তো। তোর বাপ মায়ের ব্যাপারে জেনে গেছিল বলেই কি ওর মুখ বন্ধ করবার জন্য এইভাবে মেরে ফেললি? আর তোর পেরেন্টস কোথায়? বেঁচে আছে না মারা গেছে? আরে ভাই, এই সমস্ত প্রশ্ন করলে না আমার বড্ড ইরিটেশন হয়, খুব ইরিটেশন হয়। নূপুরও এইসব জিজ্ঞেস করতো। সেই কারণেই ওকে মেরে ফেললি? এই প্রশ্নের মধ্যে আছেটা কি? সেরকম কিছু নেই বলেই ইরিটেশন হয়। বিরক্ত হয়ে গেছিলাম নূপুরের সঙ্গে, হাঁপিয়ে উঠেছিলাম। বলেছি তো আপনাদের, অনেক চেষ্টা করে একটা মেয়েকে ধরতে পেরেছিলাম, ব্যাস গল্প শেষ। বিকানিরের বাড়ি তোর পেরেন্টসের নামে ছিল, কি করে বেচলি সেটা? কোনো জালিয়াতি করিনি, সব পেপার ওয়ার্ক পারফেক্ট আছে, চেক করে নিন। আরে ইন্সপেক্টর, তুমি না কোনো হোমওয়ার্ক টোমওয়ার্ক করে আসো না, উল্টো পাল্টা প্রশ্ন করে সময় নষ্ট করো। এখন দেখো কফিটা ঠান্ডা হয়ে গেল, এখন কি করবো এটা নিয়ে? আমি বাড়ি খুঁজছিলাম, আমার বাড়িটা পছন্দ হলো, আমার বাজেটের মধ্যে ছিল, তাই আমি কিনে নিলাম। স্যার, সব ডকুমেন্টস তো আপনার সামনেই রয়েছে। বুঝতে পারছি না কিছুতেই যে ব্যাপারটা কি। দেখুন স্যার, আমি বুঝতে পারছি যে রজত যা করেছে তা খুব খারাপ করেছে, আর ওই ব্যাপারটা আমি নিউজ পেপারেও পড়েছি, কিন্তু এটা তো রিসেন্ট ঘটনা স্যার। কিন্তু আমি তো ওর কাছ থেকে বাড়িটা 2014-তে কিনেছিলাম। আসুন, ওয়েলকাম। এইটা আমার প্যারেন্টসদের রিটায়ারমেন্ট হোম ছিল বেসিক্যালি, আর আমি লন্ডনে জব করি। এখানে আসার তো প্রশ্নই ওঠে না, তাই এই প্রপার্টিটা রাখার কোনো মানে হয় না। আর যোধপুরে আমাদের অলরেডি একটা বাড়ি আছে। এই দিকটা বাগান, বাড়ির সঙ্গে আপনারা এই ফার্নিচারগুলো পেয়ে যাচ্ছেন। সে তো ঠিক আছে, আপনাদের প্যারেন্টসরা কবে আসছেন যাতে আমরা রেটটা ঠিক করে নিতে পারি? না না, ওনারা তো আসতে পারবেন না, ওনারা তো স্কটল্যান্ডে থাকেন। এত ছোট ব্যাপারের জন্য ওনারা ইন্ডিয়াতে আসতে পারবেন না। ওনাদের হয়ে যা কথা আমিই বলবো। আচ্ছা, আর এই বাড়ি তো আপনার প্যারেন্টসের নামে আছে, তাই না? আমার কাছে পাওয়ার অফ অ্যাটর্নি আছে, সব কিছু আছে। আপনি এসব নিয়ে চিন্তা করবেন না। আমার মিসেসের ওই বাড়িটা খুব পছন্দ হয়েছিল, শুধু তার জন্যই আমরা কিনে নিলাম। দেখুন স্যার, সব ডকুমেন্টস তো আপনাদের সামনেই রয়েছে, নোটারাইজেশন আছে, ফ্র্যাঙ্কিন আছে, সবকিছুই তো করা হয়েছে। বড্ড বেশি করা আছে এই ফ্রডটাকে ধামাচাপা দেবার জন্য। স্যার, আমার কিছু মাথায় আসছে না, কিরকম ফ্রড? এখন এই পাওয়ার অফ অ্যাটর্নির পেপারটা দেখুন, এটা 2014-এ ড্র করা হয়েছে, কারেক্ট? হ্যাঁ স্যার, রজত বাড়িটা আমাদেরকে বিক্রি করার আগে নিয়েছিল। কার কাছ থেকে নেয়? নিজের বাপ মায়ের থেকে, যারা 2012-তেই মারা গেছেন। হোয়াট? আমরা ওর পেরেন্টসের ডেথ সার্টিফিকেট পেয়েছি, এই যে। সেই অনুযায়ী ওনারা মারা গেছেন মার্চ 2012-তে, একদিন অন্তর। আবার এগুলো রেজিস্ট্রেশন মিউনিসিপ্যাল কর্পোরেশনও হয়নি। কিন্তু স্যার, এই পাওয়ার অফ অ্যাটর্নির সাথে এটা ইউকে ইন্ডিয়ান এম্বাসির তো এফিডেভিটও আছে, যেখানে এটা মেনশন আছে যে ওরা দুজন স্কটল্যান্ডে থাকতেন। সেটা আমরা ভেরিফাই করছি, তবে আশা করছি সবটাই ফলস বেরোবে। ফেক ম্যাডাম,
টোটালি 100% ফেক। নো নো নো, লেটার হেড চেক করার কোনো দরকার নেই। 100% ভুয়ো। সবচেয়ে বড় গিভ অ্যাওয়ে হলো নরেশ আগরওয়াল। আপনাদের মিস্টার রজত বর্মা নরেশ আগরওয়ালকে আমাদের এমবাসির সিনিয়র অফিসার বলেছেন, সাইনও করেছেন। কিন্তু নরেশ আগরওয়াল নামে আমাদের এমবাসিতে কেউ কখনো ছিলই না। Yeah, the address you mentioned, it doesn't exist. We have checked our residential records and city offices as well. Well, we don't have any Chandrakant Verma or Ragini Verma here. We don't think they live here. Yeah, the address you mentioned, it doesn't exist. We have checked our residential records and city offices as well. Well, we don't have any Chandrakant Verma or Ragini Verma here. We don't think they live here. আমি আমার দিদির সিগনেচার চিনি, এটা ওরই। আর যদি না হয় তাহলে রজত অসাধারণ নকল করেছে। রজতের এক্সাক্ট প্রবলেমটা কি? ও অদ্ভুত, অসভ্য। নিজের পার্সোনালিটি নিয়ে প্রবলেম আছে, পার্সোনালিটি নিয়ে অন্ধকারে থাকতে ভালোবাসে, যথেষ্ট ডিস্টার্বড। হতে পারে ওর মনের ভেতরে রাগ রয়েছে, নাকি এরকম যে রজত চন্দ্রকান্ত আর রাগিনী দেবীর আসল ছেলে নয়, দত্তক নেওয়া। হয়তো ও এটা জানতে পেরেছে, তার জন্য ডিস্টার্বড। না না স্যার, ও ওদেরই সন্তান। যখন দিদির ডেলিভারি হয় তখন আমি নিজে ছিলাম। তাহলে এই রজতের এক্সাক্ট প্রবলেমটা কি? প্রবলেমটা যে কোথায় সেটা জানি না। আপনি শুধু এটা জানার চেষ্টা করুন যে দিদি আর জামাইবাবু কোথায়। ওরা কি স্কটল্যান্ডে? আর যদি না থাকে তাহলে রজত ওদের কোথায় লুকিয়ে রেখেছে? হয়তো বন্দি করে রেখেছে। গত দুদিন খুবই খারাপ ছিল, খুবই খারাপ বলতে পারেন। নন স্টপ হাইপার ছিল রজত। আমাদের ওকে স্ট্রং পিলস জোর করে দিতে হয় ইন্ট্রাভেনাসলি। আমরা রজতের সঙ্গে প্যারেন্টসের ব্যাপারে কথা বলতে চাই। তাদের কোনো চিহ্ন মাত্র নেই, তারা কখনোই ইউকে যাননি, কিন্তু ওনাদের পেনশন ব্যাংকে বরাবর আসছে, যেটা রজত অপারেট করছে। রজত ওদের বিকানিরের বাড়িটাও বেচে দিয়েছে। সমস্ত ডকুমেন্টস ফেক। আপনার সাসপেক্ট আর আমার পেশেন্ট হাইলি এফেক্টেড। ও একটা মেয়েকে শুধু এই কারণে মেরে ফেলেছে কারণ ওর থেকে বোর হয়ে গেছিল। ও একটা এফেক্টেড চরিত্র। ও নূপুর শাহকে ইমপ্রেস করার জন্য, তার বাপ মা তার ভাইকে ধোঁকা দেওয়ার জন্য ডিটেলস একটা স্টোরি লাইন তৈরি করেছে। নিজেকে ওয়েল সেটেলড ইউকেতে বসবাসকারী প্রমাণের জন্য ফেক ডকুমেন্টেশন, ফেক ছবি তৈরি করা, ইন্টারনেট টেলিফোন ইউজ করা, কি না করেছে। তার উপর পুরো পৃথিবী ঘুরেছে। خرب فل الدلايدة لا أقبل سي تكتاز فيومي। শুধু এটা শেখার জন্য যে ইন্টারনেট হ্যাকিং কি করে করা যায়, মডাস অপারেন্ডি কি। হ্যাকিং এর জন্য সেফ ল্যাপটপ কিনতে সারা দুনিয়া ঘুরেছে। ব্যাটারি আর চিপ এক জায়গার আর বাকি পার্টস অন্য জায়গার। আনব্র্যান্ডেড আনরেজিস্টার্ড জিনিস নিয়ে এমন নেটওয়ার্ক বানিয়েছে যেটা ইউকে থেকে রুট হচ্ছে। এসব নূপুরকে ইমপ্রেস করতে গিয়ে করেছে। ওকে একটা মিথ্যে চাকরির প্রলোভন দেখিয়ে এনে খুন করা হয়েছে। এর মাথায় কোনো নিশ্চয়ই ডিফেক্ট আছে, এমন কিছু আছে যেটা ও পায়নি। আমাদের ওর ব্রেনের ভেতর গিয়ে পুরো সিস্টেমটাকে হ্যাক করতে হবে, কিন্তু তার জন্য স্টেবিলাইজ হওয়াটা খুব প্রয়োজন। 2-1 দিন লাগবে, কিন্তু যদি আমরা তাড়াহুড়ো করি ক্ষতিটা আমাদেরই হবে। ডক্টর, দীর্ঘদিন অপেক্ষা করা সম্ভব নয়। একটু রিস্ক তো নিতেই হবে। আমাদের হাতে এই মুহূর্তে একটা লাশ রয়েছে, হতে পারে সেটা নূপুর সাহার। আসলে ডাক্তার বলা উচিত না, তবে বলতে বাধ্য হচ্ছি, রজতের বাপ মাকেও বোধহয় আমরা পাবো না। এই ডেথ সার্টিফিকেটগুলো আমি 2012-তে বানিয়েছিলাম। কেন বানালি? পয়সার দরকার ছিল। আমি খুব জেদি। আমার নিজের কাজটা শেষ করার জন্য অনেক টাকার দরকার ছিল, তাই আমি আমার প্যারেন্টসদের ডেথ সার্টিফিকেট থেকেই কাজটা শুরু করে দিলাম। আমি কয়েকটা সফটওয়্যার ডাউনলোড করেছিলাম, খুব মন দিয়ে শিখেছিলাম, প্র্যাকটিস করেছিলাম, আর বিঙ্গো বানিয়ে দিলাম মা বাবার ডেথ সার্টিফিকেট। কিন্তু আমি শুধু সিগনেচারটাই জাল করেছিলাম। ওকে, সার্টিফিকেটে যে ডাক্তারদের স্ট্যাম্প আছে না, সেগুলো অথেন্টিক, অরিজিনাল, একদম রিয়েল। ডক্টর অম্বরীশ ঠাকুর, চক মার্কেট থেকে 3 নম্বর গলি। উনিও আমাদের যোধপুরেরই লোক। স্যার, আমার অপরাধ স্বীকার করছি, আমি অপরাধী স্যার। আমি শুধু বন্ধুত্বের খাতিরে রজতের পেরেন্টসের ডেথ সার্টিফিকেটে স্ট্যাম্প দিয়ে সই করেছি। তখন আমি এটাও জানতাম না যে ওর বাবা মা আদৌ বেঁচে আছে কিনা। রাবার স্ট্যাম্প লাগিয়ে সাইন তো করতেই পারি, এমন কিছু বড় ব্যাপার না। তাহলে তাই করো মাই ফ্রেন্ড, সারা জীবন কৃতজ্ঞ থাকবো আর পারিশ্রমিকও দেব। তুই ডেথ সার্টিফিকেট দুটো নকল বানালি, আর তোর বাবা মা 2012-তে মারা গেছে, নাকি মারা যাননি? আর মারা গিয়ে না থাকলে এই মুহূর্তে কোথায়? স্যার, এটা তো ম্যাটারই করে না যে ওরা বেঁচে আছেন না মরে গেছেন, কেননা ওদের কাছে তো আমি জন্ম থেকেই মরেই গেছি। কেন? নকল ডকুমেন্ট বানানো, ফরজারি করা, পাওয়ার অফ অ্যাটর্নি বানানো, নকল।
এমবাসি থেকে লেটার তৈরি করা এগুলো খুব সহজে হয়ে যায় স্যার। আপনি যেখানে খুশি নিজের নামটা ঢোকাতে পারেন, যেখান থেকে খুশি কারোর নাম কিনতে পারেন, লাইক দিস। এই বিকানেরের বাড়িটা বিক্রি করার ক্ষেত্রে আর এই জাল সার্টিফিকেটগুলো বানানোর ব্যাপারে সাহায্য কে করেছে? কুকুরকে যদি বিস্কুট দেন তাহলে সে সারা জীবনের জন্য পোষ মেনে যাবে, আর বন্ধুকে টাকা দিলেও সেম। ভৌ ভৌ ভৌ। রজত খুব তাড়াতাড়ি নিজের বাড়িটা বেচতে চাইছিল, আমারও খুব খারাপ অবস্থা ছিল, ওর জন্য জালি ডকুমেন্টস বানিয়ে দিয়েছিলাম। কিন্তু আমি একদমই জানি না যে ওর মা বাবা বেঁচে আছে কিনা। ভাই শোন না মিহির, একটা সিগনেচারের জন্য কি আমি স্কটল্যান্ডে যাব ভাই, আর ওরা তো এখানে আসতে পারছে না। ঠিক আছে ভাই, কিন্তু হ্যাঁ এক্সট্রা পয়সা লাগবে এর জন্য। ভাই কাজটা করে দে আমার, আমি বাড়িটা বিক্রি হলেই দিয়ে দেবো। স্যার আমি এক্ষুনি জানতে পারলাম যে ওর মা বাবা স্কটল্যান্ডে আদৌ থাকে না। আর তুই এইমাত্র জানতে পারলি যে লকআপে যাচ্ছিস। স্যার যে কোনো ডকুমেন্ট নকল করা যায়, সবকিছু পাল্টে দেওয়া যায়, কিন্তু কখনো একটা মানুষের শৈশবটা পাল্টে দেওয়া যায়? কখনো কি তার মুখটা পাল্টে দেওয়া যায়? ছোটবেলার কোনো ব্যাপার তোমায় আঘাত করে? তোর সাথে ছোটবেলায় কি হয়েছিল? কিছু করেছিল কেউ তোর সঙ্গে? কিছু বলেছিল তোকে? কখনো তোর বাবা মা তোকে কিছু বলেছে, কিছু করেছে? ইন্সপেক্টর, যদি এই বছর তোমার কোনো প্রমোশন না হয় তাহলে কি তুমি তোমার মুখটাকে দোষ দেবে? না। যদি একটা বাচ্চা পরীক্ষায় কম নাম্বার পায় তাহলে তাকে ভালোবাসা উচিত নয়? তাকে সব কথায় খোঁটা দেওয়া উচিত? তাকে থাপ্পড় মারা উচিত? পুরো দিন স্কুলে তুমি করোটা কি? তোমার কোনো আইডিয়া আছে যে তোমাকে মানুষ করার জন্য আমাদের কি কি করতে হয়? এই ছেলেটা সব বিষয়ে এত লো অ্যাভারেজ কি করে হতে পারে? পড়াশুনোয়, খেলাধুলায়, আরে এমন কি চেহারার দিক থেকেও। আমার লজ্জা হয় একে কোথাও নিয়ে যেতে। পড়াশোনায় অলমোস্ট 0, অঙ্কে 20-র মধ্যে 2, খেলাধুলায়ও কোয়ালিফাই করতে পারে না। স্কুলের নাটকেও ওর মুখ ঢেকে গাছপালা বানিয়ে দেওয়া হয় ওকে। রজত, জানিস তুই কি? তুই তোর বাবা মায়ের সম্মানের ওপর, পরিশ্রমের ওপর, ওদের সুনামের ওপর একটা কলঙ্ক। আমরা দুজন কত পরিশ্রম করেছি, পড়াশোনায় ভালো ছিলাম, ভালো চাকরিও পেয়েছি। তোকে যেসব জিনিসপত্র দেওয়া হয় না তার 10%ও আমাদের বাবা মা আমাদের দিত না। আর তুই লাইফে করবি কি? আপনারা তো জানেন পেটের মধ্যে একটা অ্যাপেন্ডিক্স থাকে যেটা শরীরে কোনো কাজে লাগে না। আমার বাবা না আমার জীবনের অ্যাপেন্ডিক্স ছিল, থেকেও না থাকার মতোই। টু শব্দ করবে না। মায়ের কথাগুলো চাবুকের মতো বিদ্ধ আমার, কিন্তু কখনো তার জন্য বাবা মাকে কিছু বলেনি। 10 বছরের ছিলাম আমি। অলরেডি আমার মাথার মধ্যে আগ্নেয়গিরি ফুটছিল, আর আমার মা বাবার কাছে আমার জন্য কোনো সময়ই ছিল না। ভেবে দেখুন কি কাজে ব্যস্ত ছিল তারা। অফিসের কাজ। আমার মেসোমশাই কতবার ঢেকুর তুলেছে, কতবার গ্যাস ছেড়েছে, তাই নিয়ে ঘন্টার পর ঘন্টা ডিসকাশন চলতো। আরে আমার প্রবলেমের জন্য কি করে সময় থাকবে কারো কাছে? ইন্সপেক্টর, যদি আপনার ছেলে পরীক্ষায় কম নাম্বার পায় তাহলে তো আপনি এনকারেজ করবেন তাকে বেটার পারফর্ম করার জন্য। আমি সেরকমই মানসিকতার ছেলে ছিলাম। পড়াশোনায় লিমিটেড এবিলিটি ছিল আমার, এরকমই ছিলাম আমি। কিন্তু একটা এনকারেজমেন্ট দরকার হয় ওই থাপ্পড় আর খোঁটার বদলে। তারপর সময়ের সঙ্গে সঙ্গে আমার 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 এই যে চামড়াটা মোটা হতে থাকলো, আর আমি ফোর্জারি এক্সপার্ট হয়ে গেলাম। ছোটবেলার অভিজ্ঞতা এটা আমার কলেজের নকল মার্কশিটগুলো ওদের বিশ্বাস করাতো যে আমি রোজ কলেজে যাই, পড়াশোনা করি। কিন্তু সত্যিটা জেনে গেল ওরা একদিন। এই গ্র্যাজুয়েশনের ডিগ্রি তো কি মাস্টার্স পিএইচডিও জাল করে নেবে? ভাগ্যিসের প্রফেসরের সঙ্গে আমার রাস্তা দেখা হয়ে গেল। আমি ক্যাজুয়ালি ওকে জিজ্ঞাসা করলাম যে আমার ছেলে কিরকম পারফর্ম করছে ক্লাসে। ওনার কথায় আমি শকড। বললেন যে আপনার ছেলে তো কলেজ ছেড়ে দিয়েছে। আরে বইয়ের পয়সা, ফিজের পয়সা, এটার পয়সা, ওটার পয়সা সবকিছু আমার থেকে নিচ্ছে। মিথ্যেবাদী কোথাকার। তুই এতটা নিচে নেমে গেছিস? নিজের বাবা মায়ের সাথে ফ্রড করলি তুই? কোনটা কমতি ছিল তোর? কোনটা কমতি ছিল তোর? এভাবে হবে না, আমি বলছি তোকে। আমার মনে হয় না একে কখনো শোধরানো যাবে। আমরা কারুর কোনো ক্ষতি করিনি, বুঝতে পারছি না যে আমাদের সাথে কেন এটা হচ্ছে। তুমি এর পকেট মানি বন্ধ করে দাও। এখনো যা করবে নিজেকে করতে হবে, নিজের ক্ষমতায় করতে হবে।
এনাফ ইজ এনাফ। আমি আমার কষ্টে ডুবে যাইনি, বরং আমি কষ্টটাকেই ডুবিয়ে দিয়েছি, জ্বালিয়ে শেষ করে দিয়েছি। এই মুহূর্তে তোর পেরেন্টস কোথায় রজত? ওদের না খুব অহংকার ছিল যে দেখো কত কষ্ট করে স্যাক্রিফাইস করে আমরা চাকরি পেয়েছি, একেবারে সততার মূর্তি আমরা। হাততালি দাও সবাই, হাততালি। তারপর দুজনে রিটায়ার্ড হয়ে গেল, কিন্তু ওরা সেটা আমাকে জানালোই না। ব্যাস বেরিয়ে গেল ওদের রিটায়ারমেন্ট হোমের উদ্দেশ্যে, বিকানিরের ওই বাড়িতে। এখন আমার কি হবে? এতদিন তো মাঝে মাঝে দয়া করতো, দিয়ে দিত কিছু টাকা পয়সা, কিন্তু এবার আমাকে বিকানিরে যেতে হবে ভিক্ষে করতে। এবার হাত পাতার নয়, হাত উপর করার সময়। তোমার বয়সের ছেলেরা নিজেদের উপার্জনের একটা অংশ বাবা মাকে দেয়, তোমার কাছ থেকে তো আমাদের সেরকম কোনো আশাই নেই। যাও, কোনো একটা কাজ খুঁজে নাও। ঠিক আছে বাবা, আমি চাকরি খুঁজবো, কিন্তু এখন আমার কিছু টাকা চাই। তো গিয়ে রোজগার করো, কে আটকাচ্ছে তোমাকে? আমার তো এখন পেনশনই সম্বল। এবার তুমি কি মনে করো যে আমার পেনশনের থেকে আমি তোমাকে টাকা দেবো? আরে তোমার কোনো কাজটা জুটবে না সে আমি জানি, কিন্তু একটু লজ্জাও করে না তোমার? তোমার বাবা বারণ করে দিয়েছে, আমি কিচ্ছু করতে পারবো না। যাও, গিয়ে নিজে রোজগার করো। মা, আমি চেষ্টা করছি, কিন্তু এই মুহূর্তে আমার কাছে কিচ্ছু নেই। আমায় একটু তো হেল্প করো। রজত, তোমার এই মোটা মাথায় না একটা কথা ভালো করে ঢুকিয়ে নাও। তুমি এতগুলো বছর ওয়েস্ট করছো, এত বছর মাথা মোটাদের সাথে থেকে তুমি তোমার টাইম নষ্ট করেছো। স্কুল, কলেজ সব সব ওয়েস্ট করছো। যদি তুমি পড়তে, কিছু একটা করতে, নকল মার্কশিট বানিয়ে পেরেন্টসকে যদি না ঠকাতে, তাহলে আজ তোমার সকল দোষ মাফ করে দিতাম। তুমি কিছু একটা হতে পারতে, আর তোমাকে এভাবে ভিক্ষে চাইতে হতো না। যখন যখন টাকা চাইতাম, ওই একই লেকচার যে আমি কিরকম একটা গর্দভ, কিভাবে আমি নিজের জীবনটা নষ্ট করলাম। আমি আমার জীবনটা নষ্ট করলাম না, ওনারা আমার জীবনটা নষ্ট করলেন। কখনো আমার কষ্টটা বোঝেননি। আর কি করতাম আমি? আয়নাকে নিজের কষ্ট দেখাতাম, আর সঙ্গে সঙ্গে সেটাই হওয়ার চেষ্টা করতাম যেটা আমি নই, যেটা হওয়ার জন্য আমি জন্মাইনি। জানেন, মানুষের শরীরে একটা জিনিস থাকে যেটা পোস্টমর্টেম করেও পাওয়া যায় না, কিন্তু তার সাফল্যে সব থেকে জরুরি হয় কনফিডেন্স। এই কনফিডেন্স মানুষকে তৈরি করে, ভেঙেও দিতে পারে। যখন সেটা ভেঙে যায় বা মন থেকে হারিয়ে যায়, তারপর আর আপনার কোনো জিপিএস কাজ করে না। আপনি ঠিক করছেন নাকি ভুল করছেন কিছু বুঝতেই পারবেন না। আর যখন কনফিডেন্স চলে যায়, সেই জায়গাটা দখল করে কমপ্লেক্স। এই কমপ্লেক্স যখন গেঁথে বসে যায় না আপনার ভিতরে, তখন একটা সিম্পল পিকচার দিতেও আপনার অবস্থা খারাপ হয়ে যায়। যে কে আপনাকে নিয়ে মজা করবে, কে লেগ পুলিং করবে, বাজে কথা বলবে। রজত, এই মুহূর্তে তোর পেরেন্টস কোথায়? তুই তো নিজের বন্ধুকেই ঠকালি, যে তোর ওপর ভরসা করেছিল। তুই বলেছিলিস না ও তোকে অন্যদের মতো দেখতো না, ভালো ভাবতো। আপনারা আবার গেম খেলছেন আমার সঙ্গে, তাই না? এই ইন্সপেক্টর এখানে বসে আমাকে আমার প্যারেন্টসদের সম্পর্কে জিজ্ঞেস করছে, আমি মন খুলে আমার সব কথা বলছি, আর আপনি এই নুপুরের খোঁটাটা দিয়েই দিলেন। আরে ওই চ্যাপ্টার তো ক্লোজ হয়ে গেছে দেওয়ালের পিছনে। কোনো গেম খেলা হচ্ছে না তোর সঙ্গে রজত। এখন শান্ত মনে এটা বল যে ওনারা কোথায়, তোর পেরেন্টস। স্যার, শান্তিতেই বলছি, ওনারা দুজন শান্তিতে আছেন। ওনাদেরও আমায় নিয়ে কোনো প্রবলেম নেই, আমারও কোনো অভিযোগ নেই। ইউ নো, উই আর কুল উইথ ইচ আদার। তুই আমার প্রশ্নের উত্তর দিচ্ছিস না রজত। কি ছিল আপনার প্রশ্ন? ও হ্যাঁ, ওনারা বিকানিরের বাড়িতে আছেন, নিজেদের রিটায়ারমেন্ট হাউসে। বিকানিরের বাড়িতে ওনারা কোথায়? আরে কি যেন নাম ওনার, আদিত্য সেন। আর ওনার বউয়ের নামটা কি যেন, যাকে বাড়িটা বিক্রি করলাম? মিসেস সেনি। তারপর বল। হ্যাঁ, মিসেস সেন আর মিস্টার আদিত্য সেন। ওই যে বাগানে চা খান না? গার্ডেনে? হ্যাঁ, বাগানে। আমি মাঝে মাঝে যাই ওখানে, অফকোর্স ওদের ডিস্টার্ব করি না, দূর থেকে দেখি। ওনারা দুজনে বেঞ্চে বসে আছেন, গল্প গুজব করছেন, খবরের কাগজ পড়ছেন, ফোনে কথা বলছেন। অফিসার, এর থেকে ভালো কোম্পানি মা বাবা আর কোথায় পেতেন?
গল্প গুজব করছেন, খবরের কাগজ পড়ছেন, ফোনে কথা বলছেন। অফিসার, এর থেকে ভালো কোম্পানি মা বাবা আর কোথায় পেতেন? আমার মনে হয় না যে আমার মা বাবা কখনো ওনাদেরকে ডিস্টার্ব করেছেন। তাই সেন পরিবারও কখনো আমার মা বাবাকে নিজের জায়গা থেকে সরায়নি নিশ্চয়ই। ওনারা দুজন ওখানে আছেন, ওইটার নিচে। নিতিন, ডাকো। হে ভগবান, তুমি এসবের খোঁজ খবর নাওনি? আমি কি করে জানতে পারতাম? আমরা কি অদ্ভুত সব জিনিসের কাছে থাকতাম এত বছর ধরে। এভাবে কি দেখছিস? রাস্তা ছাড়। আমি তোমাকে কিচ্ছু দিতে পারবো না রজত। যাও, নিজে গিয়ে কিছু একটা করো। ছোটবেলা থেকে শিখে শিখে ক্লান্ত হয়ে গেছি। পড়ো পড়ো পড়ো, আর এখন কিছু করো কিছু করো কিছু করো, কিন্তু তোমার তো মোটা মাথায় কিছু ঢুকবে না, না? জানি আয় আমার।
নিয়ে যাও ওকে। ফরেন্সিক টিম ডাকো। হ্যাঁ, স্যার এই বেঞ্চটার উপর আমরা রোজ বসে চা খেতাম। আমার সব রোজগার এই বাড়িটাকে কেনার পেছনে দিয়ে ফেলেছি। রজত আমাকে বলেছিল যে ওর বাবা মা ইউকেতে সেটেলড আছে স্কটল্যান্ডে, আর আমরাও বিশ্বাস করে নিলাম। আমি কি করতাম স্যার? আমার কাছে ওকে বিশ্বাস করা ছাড়া কোনো উপায় ছিল না। অসভ্য তো হয়েই গেছিল, কিন্তু খুনিও হয়ে যাবে, তাও আবার নিজের বাবা মায়ের। এরকমটা কখনো ভাবিনি। আমরা টেনশনে ছিলাম ঠিকই নুপুর দিকে নিয়ে, কিন্তু এরকম কিছু হবে একবারও ভাবিনি। কখনো কখনো কষ্ট হতো যে আমার দিদি আমাকে কেন ফোন করছে না। অনেকবার ডাউটও হয়েছিল যে 5 বছর ধরে কোনো অশান্তি ছাড়াই দিদি আমার সঙ্গে কথা বলছে না কেন। আমার মনে হয়েছিল যে নুপুর দিয়ে আমাদের সঙ্গে সম্পর্ক ভাঙতে চায়। ও চেঞ্জ হয়ে গেছে। আমার সন্দেহ ছিল ওটা নুপুর হতেই পারে না, যেভাবে ওই মেসেজ আসতো। কিন্তু এখন কণিকা দেবী, আপনার ডাউট ছিল যে কিছু ঘটেছে। আপনার বোনের এইভাবে নিশ্চুপ হয়ে যাওয়া, রজতের অসভ্যতা, শুধু একবার পুলিশকে ইনফর্ম করতে পারতেন। 31শে অক্টোবর নূপুর বেঁচে ছিল, ওকে ড্রাগস দেওয়া হয়, অজ্ঞান করে দেওয়া হয়েছিল ওকে। যখন 3 মাস পর্যন্ত আপনাদের কাছে ওর কোনো ফোন এলো না, তখন সেই মুহূর্তেই আপনাদের ওর সঙ্গে কন্ট্যাক্ট করা উচিত ছিল, কিংবা আমাদের কাছে আসতে পারতেন। কণিকা দেবী, আপনি ডাউটের কথা বললেই পুলিশ অ্যাকশন নিত। 2012তেই আপনার দিদি জামাইবাবুর মৃত্যু সামনে চলে আসতো, রজত জেলে থাকতো, আর হয়তো নূপুরও প্রাণে বাঁচত। আমি বুঝতে পারছি নূপুরের ওপর আপনাদের ভরসা ছিল, কিন্তু এত মাস ধরে ফোনে ওর আওয়াজও শোনেননি। ওর SMS দেখে সন্দেহ হয়েছিল আপনাদের, আর সেই সন্দেহের বসে স্টেপ নিতে পারতেন। নূপুরকে হয়তো বাঁচানো যেত। সবকিছু শেষ হয়ে গেছে রজত, এখন দীর্ঘদিন ধরে অন্ধকারে জীবনযাপন করবি, কিন্তু এই কেসে আমার একটু আলো চাই। সেই আসল কারণটা বল, যে কারণে তুই তোর বাপ মাকে মারলি। আমি জানি না। তোর কি মনে হয় তুই সেই একমাত্র ছেলে, ইউনিক, যার বাপ মা কঠোর ছিল? আমার জানা নেই মা বাবার কেমন হওয়া উচিত, আপনি বলে দিন। বাপ মা কেমন হওয়া উচিত কেমন হওয়া উচিত নয়, তার উপর থিসিস চলছে না। ওনারা যেমনই হোক না কেন মানুষ ছিলেন। মানছি তোর ওদের উপর অনেক অভিযোগ ছিল, তোর তো বুদ্ধি ছিল। বাপ মার এমনটা হওয়া উচিত নয় সেটা তুই জানতিস, তাহলে এত নৃশংসভাবে তুই তাদের মারলি কেন? ছেড়ে চলে যেতে পারতিস তুই। যে পরিশ্রম তুই এই অপরাধ করতে দেখালি, সেই পরিশ্রম, সেই ট্যালেন্ট নিজের জীবন তৈরি করতে দেখাতে পারতিস। আর নূপুর কি খারাপ ব্যবহার করেছিল তোর সঙ্গে? শুধু তো ভালোই বেসেছিল তোকে। ও আমাকে কি করে ভালোবাসতে পারে? আমাকে কেউ ভালোবাসতে পারে না। আরে ও তো লন্ডনের মোহে ছিল, আমি তো একটা মিডিয়াম ছিলাম। আমার কাছে এটা ক্লিয়ার ছিল যে ওর মনে আমি নেই। হয়তো সেখানে রবি ছিল ওর এক্স, কিংবা কোনো ওয়াই কিংবা জেড,
কিন্তু আমি ছিলাম না। জবরদস্তি করে একটা সন্দেহ তৈরি করেছিস তুই। ধোঁকা ও তোকে নয়, তুই ওকে দিয়েছিস। খুনটা ও তোকে নয়, তুই ওকে করেছিস। কেন করলি রজত? কেন করেছি জানি না, করাটা উচিত হয়নি। মা বাবা নূপুরকে মারাটা ঠিক হয়নি, ভুল করেছি আমি। জানি না আমার ভিতরে একটা ভলকানো ফাটলো, ভুল হয়ে গেল এটা। আপনি আমাকে ফাঁসি দিয়ে দিন। হ্যাঁ, সত্যি সত্যি আপনি ফাঁসি দিয়ে দিন। ছোটবেলায় খোঁটা দেওয়া কথাগুলো সারা জীবন মনে থাকে, কিন্তু ছোটবেলায় যে অ্যাবিউজ হয় বা অন্য কোনো কারণ, কোল্ড ব্লাডেড মার্ডারের কোনো জাস্টিফিকেশন নেই। যেভাবে ওর বাবা মা, মাসি এবং আরো অনেকেরই ওর মেন্টাল কন্ডিশন নজরে আসেনি, সেরকমই দিনের পর দিন যে ও মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছে সেটা কেউ খেয়াল করে। এই গাফিলতির জন্যই তো দাম দিতে হলো। যদি ছোটবেলাতেই ওর মেন্টাল প্রবলেমটা ধরা পড়তো, তাহলে ওর বাপ মা দুজনেই বেঁচে থাকতো। যৌবনে ওর জালিয়াতিটা ধরা পড়লে ডেফিনেটলি নূপুরকেও বাঁচানো যেত। নূপুর তো নিজেকে বাঁচাতেই পারতো, কারণ আজকের দিনে মেয়েরা সব জায়গাতে জব করছে, সারা পৃথিবীতে ট্রাভেল করছে। তাহলে এটা কি করে হতে পারে যে নূপুর ডবল ভেরিফিকেশন না করে, না বুঝে ফ্র্যাঙ্কলি রজতের সব কথাই মেনে নিল? এতটা অন্ধবিশ্বাস এক্সট্রিম মনে হচ্ছে, বোকামি স্যার। ঠিক বলেছ, কিন্তু এইরকম এক্সট্রিম ব্যবহার এবং তার পরিণাম পাবলিককে সূচিত করে যে কোনো জিনিসের ফেস ভ্যালুতে না যেতে, বরং সব জিনিসকে ভেরিফাই করা উচিত। জানো কি, যেদিন সুনামি হয়েছিল তার ঠিক একদিন আগে জঙ্গলের সমস্ত প্রাণীরা উঁচু জায়গায় নিজেদের সরিয়ে ফেলেছিল। কেন? কারণ তারা অনুভব করেছিল প্রকৃতির ইশারার প্রতি সেন্সিটিভ ছিল। অপরাধের সুনামি একটা নয়, অনেক সংকেত দেয়, হওয়ার আগে এবং হওয়ার সময়। শুধু সেটা বুঝে ধরতে হবে। জীবন আর মৃত্যুর প্রশ্ন যেখানে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.